এইচএসসি ছাত্রছাত্রীদের জন্য আজকে এইচএসসির বোর্ড বইয়ের একেবারে গুরুত্বপূর্ণ একটি কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতার টপ টু বটম যেখান থেকে প্রশ্ন আসুক, সেটা সৃজনশীল হোক, এমসিকিউ হোক, সবগুলো নিয়ে একেবারে আলোচনা করা হবে। এর বাইরেও ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসে এবং সরকারি চাকরির পরীক্ষায় যত ধরনের এমসিকিউ প্রশ্ন আসে সবগুলোই সমাধান হবে এক ক্লাসে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকে বাংলা সাহিত্যের আধুনিক কবি শামসুর রাহমানের ফেব্রুয়ারি 1969 এই কবিতাটি আলোচনা করব। প্রথমেই রয়েছে কবি পরিচিতি। বাংলা সাহিত্যের এই আধুনিক কবি 1929 খ্রিস্টাব্দে ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি ছিল নরসিংদীর পাড়াতলি গ্রামে। এখান থেকে তার জন্মসালটা কিন্তু পরীক্ষায় আসে, সুতরাং জন্মসালটা ভালো করে আমাদের জানতে হবে। জন্মসালটা হলো 1929। এই সময় তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন এবং তার বাবার বাড়ি ছিল নরসিংদীর পাড়াতলি গ্রামে। এই দুইটা তথ্য অবশ্যই লাগবে। তার পিতার নাম লাগবে মোখলেসুর রহমান, তার পিতার নাম, এবং তার মাতার নাম ছিল আমেনা খাতুন। ওকে, এই তথ্যগুলো অবশ্যই জানতে হবে। এরপরে তিনি ঢাকার পোগোজ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন, এসএসসি পাশ করেন 1945 সালে। পরবর্তীতে তিনি ঢাকা কলেজ থেকে 1947 সালে এইচএসসি পাশ করেন। তাহলে আমরা কি কি এ বিষয় থেকে জানলাম এখন পর্যন্ত? 1929 সালে তার জন্ম ঢাকায়, তার গ্রামের বাড়ি, তার স্থায়ী নিবাস ছিল নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে। তার বাবার নাম মোখলেসুর রহমান, মায়ের নাম আমেনা খাতুন, এবং তিনি 1945 সালে পোগোজ স্কুল ঢাকার এখান থেকে এসএসসি পাশ করেন এবং 1947 সালে তিনি ঢাকা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টস ফ্যাকাল্টিতে এখানে ভর্তি হন এবং তিনি 1949 সালে কিন্তু 1949 সালে কিন্তু তার যে প্রথম তিনি পত্রিকায় যোগদান করেন। কি পত্রিকায় যোগদান করেন? তিনি দৈনিক পাকিস্তান। এইখানে কিন্তু তিনি 1949 সালে তিনি এখানে তিনি জয়েন করেন। 1957 সালে তিনি দৈনিক মর্নিং নিউজ এই পত্রিকায় প্রথম কর্মজীবন শুরু করেন। তাহলে তার প্রথম কর্মজীবন শুরু হয় 1957 সালে এবং সেটার নাম ছিল দৈনিক মর্নিং নিউজ। এখানে সাংবাদিকতা দ্বারা তার কর্মজীবন শুরু হয়। 1964 সালে তিনি দৈনিক পাকিস্তান এইখানে তিনি কিন্তু যোগদান করেন। 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা এই পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তাহলে আমরা কয়টা সাল পাইলাম যেগুলো দরকার পরীক্ষায় আসে? 1929 সালে কবির জন্ম, এরপর 1945 সালে তিনি পোগোজ স্কুল থেকে এসএসসি পাশ করেন, 47 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ অনার্স কমপ্লিট করেন এবং 49 সালে কিন্তু তার প্রথম যে কবিতা সেটা কিন্তু প্রকাশিত হয়। 1949 সালে তার প্রথম কবিতা প্রকাশিত হয় কোন পত্রিকায়? সোনার বাংলা পত্রিকায় তার এইটা প্রথম প্রকাশিত হয় এবং তিনি তার কর্মজীবন শুরু করেন 1957 সালে দৈনিক মর্নিং নিউজ। দৈনিক মর্নিং নিউজ এই পত্রিকা দিয়ে 1957 সালে তার কর্মজীবন শুরু হয়। 1949 সালে তার প্রথম কবিতা একটা সাপ্তাহিক পত্রিকায় সোনার বাংলা এই পত্রিকায় 1949 সালে প্রথম এটা প্রকাশিত হয়। তিনি সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলেন। 1952 সালের মহান ভাষা আন্দোলন যে হয়েছিল বাংলাদেশে, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, ওকে, 1966 সালে ভাষা আন্দোলন, 6 দফা দাবি, 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, সবগুলোই কিন্তু তিনি অ্যাটেন্ড করেছেন। এবার শামসুর রহমানের উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ রয়েছে সেই কাব্যগ্রন্থগুলো কি কি? প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভব উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। এইগুলো হচ্ছে তার কবিতা, যতগুলো কবিতার বই, কাব্যগ্রন্থ। এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে শামসুর রহমানের যতগুলো কাব্যগ্রন্থ রয়েছে সবগুলো একটা ছন্দের মাধ্যমে আমরা কিন্তু এটা বলতে পারি। এটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ইনোভেশন শিক্ষা পরিবার সার্চ দিয়ে দেখবা। এটা একটা গল্পের মতো, অর্থাৎ শামসুর রহমান তিনি নিজ গৃহে বন্দি থেকে তার প্রিয়তমা
কি বিধ্বস্ত নীলিমাকে তিনি চিঠি লিখেছেন যে রৌদ্র করটিতে তুমি যে আমাকে শাস্তি দিচ্ছ, ফিরিয়ে নাও তোমার এই যে কি বলছে, ফিরিয়ে নাও তোমার কাটা, এই ফিরিয়ে নাও ঘাতক কাটা। ওকে, এরকম একটা ছন্দের মাধ্যমে এখানে কিন্তু সবগুলো বলা আছে, সেখান থেকে তোমরা এটা শিখতে পারবে। বুকতার কি, বুকতার বাংলাদেশের হৃদয়, এরকম আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো কবিতার একটা ছন্দ আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং তিনি কিন্তু মূলত অন্যান্য বিষয় লিখলেও মূলত তিনি হচ্ছেন আমাদের আধুনিক কবি হিসেবেই পরিচিত, কবি হিসেবেই তিনি অধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখার কারণে তিনি কিন্তু আদমজী পুরস্কার পান প্রথমে, তারপরে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, তারপরে তিনি 21 পদক, যেটা দ্বিতীয় মর্যাদা সম্পন্ন, সেটাও পেয়েছেন। এবং সবচেয়ে বাংলাদেশে যেটা মর্যাদা সম্পন্ন কবিতা সেটাও কিন্তু তিনি পেয়েছেন, সেটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ কবিতা হলো স্বাধীনতা পদক, সেটাও কিন্তু তিনি পেয়েছেন। 2006 সালের 17ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তাহলে তিনি 2006 সালে এই মহান কবি, বাংলা সাহিত্যের এই আধুনিক কবি, এই শহরে জীবনের কবি, তিনি কিন্তু 2006 সালে মৃত্যুবরণ করেন। তার কবিতায় মূলত শহরে জীবনের যে নির্মম বাস্তবতা, এই যে খুব কষ্টের জীবন, এখানে মানুষ রাস্তায় বের হইলেই অযাচিত অপ্রয়োজনীয় গাড়ির হর্নের শিকার হয়, একজন অসুস্থ মানুষ বাহিরে বের হইলেই ধুলাবালির নির্মম, এই শহরের যে নির্মম একটা জীবন, এখানের যে খারাপ একটা করুণ জীবন, এই সব বিষয় নিয়ে তিনি লিখেছেন। তিনি লিখেছেন শহরের জীবনে একজন মানুষ তার গ্রামে আত্মীয় স্বজন, তার প্রিয় বাবা মাকে রেখে, সকল আত্মীয়র বন্ধনকে প্রায় ছিন্ন রেখে শহরে যে মাসের পর মাস থাকা হয়, এই সমস্ত বিষয়, এই জন্য তাকে শহরে জীবনের কবি বলা হয় এই আমাদের শামসুর রহমানকে। 2006 সালের এই যে 17ই আগস্ট আমাদের এই মহান কবি মৃত্যুবরণ করেন। এবার আমরা মূল কবিতাটা একটু দেখতে চাই। মূল কবিতায় তিনি 1969 সালের সেই ফেব্রুয়ারি মাসে যে বাংলাদেশের গণ অভ্যুত্থান ঘটেছিল, তৎকালীন পাকিস্তান স্বৈরশাসক আইয়ুব খানের জুলুম নির্যাতনের মাধ্যমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল, সেই অতিষ্ঠ জীবনকে থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলার সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষিত অশিক্ষিত, কৃষক নারী পুরুষ সবাই রাস্তায় নেমে এসেছিল আইয়ুব খানের এই শাসনের জুলুম নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে। মূলত সেই প্রেক্ষাপটেই লেখা হয়েছে কি ফেব্রুয়ারি 1969। মূলত 1969 সালের আইয়ুব খানের যে বিরোধী আন্দোলন, আইয়ুব খানকে ক্ষমতা থেকে হটানোর যে আন্দোলন, তার নির্মম নির্যাতনের শিকার হয়ে মানুষদের রাস্তায় নেমে এসেছিল গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে নামিয়েছিল, সেটাই হচ্ছে ফেব্রুয়ারি 1969। এবার তিনি কবিতায় কি লিখছেন আমরা একটু সেগুলো দেখছি। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। এখানে কবি বলেছেন যে কৃষ্ণচূড়া প্রতি বছরই কিন্তু ফোটে এবং কৃষ্ণচূড়ার রংটা কিন্তু লাল হয়। কবি বলেছেন 1952 সালের বাংলার দামাল ছেলেরা ভাষা আন্দোলনে যোগ দিতে গিয়ে, মাতৃভাষার মর্যাদা সঠিক রাখতে গিয়ে তারা কিন্তু আন্দোলনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেখানে শহীদ শফিউর, রফিক, শফিক, সালাম, বরকত তারা কিন্তু তাদের আত্মদান করেছিল এবং তাদের রক্তের মাধ্যমেই এই যে কৃষ্ণচূড়া প্রতি বছর আমাদের শহরে বা বিভিন্ন জায়গায় গাছে ফুটে ওঠে, মনে হয় যেন সেই 1952 সালের 21 ফেব্রুয়ারিতে রফিক, শফিক, সালাম, বরকত যেভাবে প্রাণ দিয়েছিল, তাদের রক্তের মাধ্যমেই এই কৃষ্ণচূড়াগুলা প্রতি বছর আমাদের কাছে ফিরে আসে। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। তিনি বলেছেন এই যে কৃষ্ণচূড়া, এটা কিন্তু আমাদের চেতনা, এটা আমাদের ঐতিহ্য। কোনো ধরনের আন্দোলন, কোনো ধরনের অন্যায় সংগ্রাম হলে আমরা যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, নিজেদের অধিকার রক্ষার জন্য আমরা এগিয়ে আসব, এটা হচ্ছে আমাদের চেতনারই রং। এ রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে। ওকে, কবি বলেছেন এই যে আমরা আন্দোলনের যে নেমে আসি, এই যে আমাদের চেতনা, এই যে আমাদের স্বভাব, এটার বিপরীতে আরো একটা রং আছে, তবে সেই রংটা হচ্ছে কি নীরব থাকা, নির্যাতন জুলুম স্বীকার করে নেওয়া, যেখানে অন্যায় অবিচার থাকবে। তিনি বলেছেন সেই রংটা আমাদের চোখে ভালো লাগে না, সেই রংটা মূলত সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম চালাবে আর আমি নীরব থাকবো সেটা।
প্রাত্যহিকতায়, প্রাত্যহিকতায় মানে প্রত্যেক দিন, প্রতিদিন, প্রতিদিন প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। তিনি বলেছেন প্রত্যেক দিন জীবনে সেই যে অশুভ সংকেত, সেই অন্যায় অবিচার জুলুম নির্যাতন, সেটা আমাদের প্রত্যেক জীবনে এরকম আস্তানা গেড়ে বসেছে সর্বত্র। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন পাকিস্তান শোষকরা আমাদেরকে প্রত্যেক দিন যে অন্যায় অবিচার করছে আমাদের উপরে, সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধা মরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিক্ষিপ্ত, কেউ পড়ো চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। এখানে কবি বলেছেন যে আমি আর আমার মতো বহু লোক। কবি বলছেন যে তিনি নিজেও এই অন্যায় অবিচারের বিরুদ্ধে এই 1969 সালের গণ অভ্যুত্থানে নেমে এসেছেন। শুধু তিনি না, তার মতো আরো অনেক লোক, অর্থাৎ যারা এই জুলুমের শিকার হয়েছে, সেই গরিব চাষি, সেই শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ সবাই দলে দলে নেমে এসেছেন এই ঘাতকদের নির্মম নির্যাতনের জবাব দেওয়ার জন্য। এবং তিনি বলেছেন এই যে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ, অর্থাৎ আমাদের ভিতরে যে একটা সুপ্ত মানবতা বসবাস করে, ওই ঘাতকের নির্মম নির্যাতনে আমাদের এই ভিতরে যে মনুষ্যত্ব মানবিকতা রয়েছে সেগুলো তারা তছনছ করে দিচ্ছে। তাদের মানবিকতাও ভুলুণ্ঠিত হচ্ছে, আমাদের মানবিকতাও তারা ভুলুণ্ঠিত করছে। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ। কি বলেছেন এখানে? সেই 1952 সালের ভাষা আন্দোলনে সালাম যেভাবে শহীদ হয়েছিলেন, 1969-এও এই নির্মম অবিচারের বিরুদ্ধে মনে হয় যেন সালাম আবার মাঠে নেমে এসেছে। অর্থাৎ এখানে কবি বুঝাতে চেয়েছেন সালামের মতো অনেকেই ফ্ল্যাগ নিয়ে চলে এসেছে এবং তারা কিন্তু এই ফ্ল্যাগ, এই পতাকা উপরে তুলে ধরছে, তারা তুলে ধরছে এই ফ্ল্যাগটা সালামের মতো অনেকেই। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। 1952 সালের ভাষা আন্দোলনে বরকত যেভাবে শহীদ হয়েছিল, এই 1969-এও বরকতের মতো অনেক বরকত, অনেক মায়ের সন্তানেরা বুক পেতে দিয়েছে এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য। সালামের চোখ আজ আলোকিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। অর্থাৎ এই যে পূর্ব বাংলাটা ছিল তখন 1969 সালে, মূলত আমরা তখনও স্বাধীন হইনি, তখন এটা পূর্ব পাকিস্তান ছিল বা পূর্ব বাংলা ছিল। তখন এই রকম সালাম এবং বরকতের মতো শত শত লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছে তাদের মতো এরকম কি অন্যায়ের প্রতিবাদ করতে। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ। অর্থাৎ এই রকম লক্ষ লক্ষ জনসাধারণ রাজপথে নেমে এসেছে, এটা আমরা সবাই দেখলাম। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। কি বললেন এখানে? সালামের কথা বলেছেন। সালাম 1952 সালের মাতৃভাষার বর্ণমালার মান সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যেভাবে মাঠে নেমে এসেছিলেন, সেইভাবে অসংখ্য মানুষ কিন্তু এইভাবে চলে এসেছেন। সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। মূলত কবি এখানে বলতে চেয়েছেন 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, পরবর্তীতে কিন্তু পাকিস্তান এই যে জুলুম সরকার 1956 সালে বাংলা ভাষাকে কিন্তু তারা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দান করতে বাধ্য হয়। এখানে কবি বলেছেন সালাম যেভাবে তার রক্তের মাধ্যমে আমাদের এই যে বর্ণমালা দিয়েছেন, বাংলা ভাষা দিয়েছেন, সেটাকে কবি বলেছেন নক্ষত্রের মতো। নক্ষত্র যেভাবে আলো দেয়, এই বর্ণমালাগুলো আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে। নক্ষত্র যেভাবে যুগের পর যুগ নিজে পুড়ে অন্যকে আলোকিত করে, এই বর্ণমালাগুলো আমাদেরকে আলোকিত করছে। এগুলো মূলত পথ দেখানোর একটা অবলম্বন। নক্ষত্র যেভাবে আলো দেখায়, আলো দিয়ে পথ দেখায়, এই বর্ণমালাও আমাদেরকে পথ দেখিয়ে যাচ্ছে এবং অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে যে আমরা ঝাঁপিয়ে পড়ব সেটারই একটা মূল মন্ত্রণা যোগাচ্ছে এই বর্ণমালাগুলো। আর বরকত বলে গায়ে উচ্চ স্বরে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। অর্থাৎ হাজার হাজার মায়েরা যেভাবে তার সন্তানদেরকে হারিয়েছে, তাদের বীর সন্তানদেরকে হারিয়ে তারা অশ্রুসিক্ত, সেই কথাই এখানে বলেছেন তিনি। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজল। সন্তান যুদ্ধে এসেছে বীরের মতো, কিন্তু সন্তান অনেকে শহীদ হয়েছে, অনেকে গাজী হয়েছে, যারা
আহত হয়েছে, প্রতিবন্ধী হয়ে গেছে যারা, এরকম তাদের কথা বলেছে। সেই দুঃখিনী মায়ের অশ্রু জল এখনো চলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। অর্থাৎ এই যে দুঃখিনী মাকে তার সন্তান বিদায় দিয়ে আসছে, বিশাল জনসভায় অ্যাটেন্ড করেছে, সেটা হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। বলছে এই রকম আমাদের মূলত যখন আমরা আন্দোলনে জয়লাভ করি তখন কিন্তু আনন্দিত হই, আর যখন আমরা হেরে যাই তখন কিন্তু এইরকম দুঃখের ছায়ায় আমরা পর্যবেসিত হই। এভাবে অন্যায়ের বিরুদ্ধে বারবার যে আমরা আন্দোলন করেছি, সেই 47 সালে পাকিস্তান যখন হয়েছে, বাঙালি আশা করেছিল যে পাকিস্তানি বাহিনী আমাদের উপরে জুলুম নির্যাতন করবে না, কিন্তু প্রথমেই তারা ভাষার উপরে 1949 সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় একটা জনসভায় রেসকোর্স ময়দানে ঘোষণা করেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। শুধু উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবং সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলেরা শোনার সাথে সাথে এটাকে তারা বাধা দেন এবং এটার বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকেন। এবং এটা কিন্তু 1952 সালে বিশাল আন্দোলনে ছড়ায় এবং পাকিস্তান জুলুম সরকার তখন অবস্থা বেগতিক দেখে তারা 144 ধারা জারি করে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং তৎকালীন সেই রফিক, শফিক, সালাম, বরকত তারা কিন্তু এই 144 ধারা ভেঙ্গে মিছিল করেন এবং পাকিস্তান জুলুম সরকার তাদের উপরে গুলি করে তাদেরকে শহীদ করেন। এবং সেখানে প্রথম শহীদ হন শহীদ শফিউর, তারপরে রফিক, শফিক, সালাম, বরকতেরা। এরপরে আমাদের সেই 66-র যে 6 দফা, সাধারণ মানুষের 6 দফা এবং ছাত্রদের 11 দফা দাবি, এটার মাধ্যমে বিশাল আন্দোলন হয়। এরপরে আবার 69-এ এই যে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন হয় এবং সেখানে কিন্তু আমাদের আসাদ, মতিউর এরা কিন্তু 69-এর গণ উত্থানে মারা যায়। এবং সেই আসাদের নামেই কিন্তু আমাদের ফার্ম গেটের পরে যে আসাদ গেট, সেটা কিন্তু আগে নাম ছিল আইয়ুব গেট। এই 1969 সালের এই স্বৈর শাসককে হটানোর জন্য, আইয়ুব খানকে ক্ষমতা থেকে নামানোর জন্য এই আসাদ শহীদ হন, মতিউর শহীদ হন এবং এই আসাদের স্মরণে ওই গেটকে আসাদ গেট নামকরণ করা হয়। এটার নাম আগে ছিল আইয়ুব গেট। আইয়ুব খান ক্ষমতা থেকে যাওয়ার পরে ওই গেট আইয়ুব খানের পরিবর্তে আসাদ গেট নামকরণ করা হয়। এবং এই যে মতিউর যিনি শহীদ হন, সেখানে তার নামে কিন্তু ঢাকার এই যে গুলিস্তানে যে পার্ক রয়েছে শহীদ মতিউর পার্ক, সেটা কিন্তু এই যে 69-এর মতিউরের নামে। এইভাবে আমরা বারবার এভাবে আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমরা 69 পাড়ি দিয়ে পরবর্তীতে 70-এর নির্বাচনে বিশাল জয়লাভের পরে 71-এ মহান মুক্তিযুদ্ধের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীন জাতি হই। এবার এখানে বসেছে আবার ফুটেছে দেখো আমাদের চেতনারই রং। কবি বলেছেন যে এই যে কৃষ্ণচূড়া বারবার আসে, এটা মনে হয় যে 21শে ফেব্রুয়ারির যে শহীদ যারা হয়েছেন তাদের রক্তেরই একটা প্রতিচ্ছবি হচ্ছে, এটা বারবার আমাদের কাছে সেটা ফিরে আসছে। মানবিক বাগান বলতে মানবীয় জগৎ, মনুষ্যত্ব, ন্যায় বিচার, মঙ্গলের জগৎ। কমলবন বলতে মানবিকতা, সুন্দর কল্যাণকে বোঝানো হয়েছে। এখানে এই কবিতায় মূলত যে 1969 সালের যে বিভিন্ন বিষয় বোঝানো হয়েছে সেইটাই আছে। আমি যে কথাগুলো বলছি সেইগুলোই এখানে আছে, তোমরা ইনশাল্লাহ এক পলক দেখে নেবে। যে কথাগুলো বলেছি 1969 সালে সেই গণ অভ্যুত্থানে বাংলার শিক্ষিত, অশিক্ষিত, নারী, পুরুষ, যুবক, যুবতী যেভাবে গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেইটাই এখানে বলা হয়েছে। এবং এইখানে আর একটা কথা বলা হয়েছে যে এই যে কবিতাটা ফেব্রুয়ারি 1969, এটা কিন্তু গদ্য ছন্দ এবং প্রবাহমান ভাষার, ওকে, গদ্য ছন্দে রচিত এবং প্রবাহমান, এটা কিসের? গদ্য ছন্দ এবং প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। এটা একটা আধুনিক কবিতা এবং বাংলা সাহিত্যের একটা অনন্য সংযোজন। গদ্য ছন্দে কবিতাটা লেখা হয়েছে। আমরা সাধারণত যে কবিতা দেখি যে স্বরবৃত্ত, যেমন সরার মতো হয়, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চর্বগোড়া, সেই স্বরবৃত্ত না। আবার যে আমরা মাত্রাবৃত্ত দেখি, ওকে, পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি, এই যে মাত্রার যে ছন্দ, মাত্রার যে কবিতাগুলো সেরকম না, এটা গদ্য ছন্দে রচিত। এটা আধুনিক বাংলার সাহিত্যের একটা বৈশিষ্ট্য। এবার একটা সৃজনশীল প্রশ্ন দেখি কি বলেছে। যারা এইচএসসি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য এটা তোমাদের বোর্ড বই সৃজনশীল প্রশ্ন। দেখি কি বলেছে। কপালে
কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, অর্থাৎ যারা লোহার কাজ করত সেই কারখানার লোহার শ্রমিকেরা নেমে এসেছিল। লাঙল জোয়াল কাঁধে এসেছিল, বাঁক কাঁধে কি উলঙ্গ কৃষক, অর্থাৎ এখানে কৃষকও এসেছিল, কৃষকের কথাও বলা হয়েছে এখানে। হাতের মুঠোয়, আচ্ছা এখানে কি বলা হয়েছে, হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, মধ্যবিত্তের কথা বলা হয়েছে। নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে সবাই চলে এসেছিল এইখানে তাদের একটা দাবি দেওয়া, অর্থাৎ কোনো একটা আন্দোলনের কথা এখানে বলা হয়েছে, যেখানে এই শ্রমিকরা, লোহার শ্রমিকরা অ্যাটেন্ড করেছিল, কৃষকরা অ্যাটেন্ড করেছিল, এরপরে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে সবাই যেখানে এসেছিল তাদের কথা বলা হয়েছে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানির দল বেঁধে এসেছিল, অর্থাৎ যারা পাতা কুড়ায়, সেই যে ছোট্ট অবাগা যাদের গরিব শিশু, তারাও কিন্তু এই আন্দোলনে চলে এসেছিল। এবার কি জিজ্ঞেস করেছে, শহরের পথে থরে থরে কি ফুটেছে। ফেব্রুয়ারি 1969 এই কবিতায় কিন্তু বলা আছে যে রাস্তার ধারে শহরে পথে পথে ফুটেছে রক্ত জবা ফুল। শহরের পথে পথে থরে থরে কি ফুটেছে, থরে থরে ফুটেছে রক্ত জবা, রক্ত জবা ফুল ফুটেছে, থরে থরে রক্ত জবা ফুল ফুটেছে। শহরের থরে থরে কি ফুটেছে, শহরের থরে থরে রক্ত জবা ফুল ফুটেছে, রক্ত জবা ফুল। এ রঙের বিপরীত আছে অন্য রং, এটা বলতে কি বোঝানো হয়েছে, এই যে রক্ত জবা রং বলতে কিছু বোঝানো হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ আন্দোলনে এসে যে শহীদ হয়, নিজের গায়ের শরীরের তাজা রক্ত ঢেলে দেয়, সেটাই কিন্তু রক্ত জবার লাল রঙের কথা বলা হয়েছে। এর বিরুদ্ধে যে একটা রং, সেটা হচ্ছে নিষ্ঠুর, নির্যাতন, নির্মমে নিষ্পেষিত হয়ে যাওয়া, কোনো ধরনের প্রতিবাদ না করা, আন্দোলন না করা, বিরোধিতা না করা, সেইটাই হচ্ছে এই রক্ত জবার বিরুদ্ধের রং, অন্য রং। উদ্দীপকটি ফেব্রুয়ারি 1969 কবিতার যে সাদৃশ্য নির্দেশ করে তার পরিচয় দাও। হ্যাঁ, এখানে মূলত লোহার শ্রমিক, কৃষক যারা এসেছে, তারা তাদের অধিকার আদায়ে এসেছে, তারা তাদের বিভিন্ন অধিকার দাবি থেকে বঞ্চিত, সেই বিষয়টা উদ্ধার করার জন্য এসেছে, যেটা ফেব্রুয়ারি 1969 কবিতার সাথে মিলে গেছে। কারণ ফেব্রুয়ারি 1969 কবিতায় কিন্তু এটাই বোঝানো হয়েছে যে বাঙালি জাতি সকল ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তারা সকল ধরনের অধিকার থেকে নিজেদেরকে সজাগ রাখবে, নিজেদের অধিকার আন্দোলনের মাধ্যমে আদায় করে নেবে। মূলত ওই কবিতায় অনেকগুলো জিনিস ফুটিয়ে উঠেছে, তার এখানে একটা পার্ট, এখানে তারা এই শ্রমিক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত তাদের অধিকার আদায়ের জন্য মাঠে এসেছে, আন্দোলনে এসেছে। ওই ফেব্রুয়ারি 1969 সালের সেই কবিতায় মূলত বাঙালি জাতির একটা দীর্ঘ আন্দোলনের কথা বলা হয়েছে, আর এখানে মূলত একটা আন্দোলনের কথা বলা হয়েছে। এটা উদ্দীপকটি ফেব্রুয়ারি 1969 কবিতা, হ্যাঁ এখানে কি বলছে, উদ্দীপকের বক্তব্য ফেব্রুয়ারি 1969 কবিতার খণ্ডাংশ, যৌক্তিকতা দাও। হ্যাঁ, কিভাবে খণ্ডাংশ, তাহলে আমি আবার বলছি, ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রথমেই বলেছে ভাষা আন্দোলনের কথা। তাহলে ভাষা আন্দোলনের, ভাষার প্রতি আমাদের যে মমত্ববোধ, মায়ের ভাষার প্রতি যে আমাদের মমতা, দরদ, সেটার বিরুদ্ধে যখন পাক হানাদার পাকিস্তানি বাহিনী আমাদের বিরুদ্ধে জেগে উঠলো, নির্মম নিষ্ঠুর নির্যাতন চালাইতে চাইলো, তখনই কিন্তু বাঙালি ধামাল ছেলেরা, বাংলাদেশের ছাত্র জনতা সবাই মাঠে নেমে আসলো এবং অনেকেই শহীদ হলো। পরবর্তীতে সেই 52 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু পাকিস্তান সরকার 1956 সালে বাংলাকে জাতীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে বাধ্য হয়েছিল। এরপরে এইখানে কিন্তু বলা আছে যে 66-র যে আমাদের 6 দফা দাবি এবং 11 দফা, সেটাও কিন্তু বলা হয়েছে যে 6 দফা দাবি যেটা বাঙালির মুক্তির সনদ এবং 11 দফা দাবি ছিল ছাত্রদের, সেটার মাধ্যমে কিন্তু একটা বিশাল আন্দোলন হয়েছিল। এবং পরবর্তীতে 1969 সালে এই যে আইয়ুব খান তখন বাংলাদেশ বা পাকিস্তান শাসন করত, তার নির্মম নির্যাতন, নিষ্ঠুরতার বিরুদ্ধে সকল মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাহলে এখানে মূলত সেই 52, 66, 69 অনেকগুলো বাঙালির দাবি, দয়া, চাওয়া পাওয়া সকল আন্দোলনের কথা কিন্তু উঠে এসেছে। আর এইখানে মূলত শ্রমিক, মধ্যবিত্ত, নিম্নবিত্তের একটা অধিকার, যারা অধিকার থেকে বঞ্চিত, একটা আন্দোলনের কথা উঠে এসেছে। তার মানে ওই কবিতার একটা খণ্ডাংশ হচ্ছে এই অংশ। আশা করি যারা ভালো করে খেয়াল করবে, এইচএসসির যে ছোট্ট কচিকাচা বাচ্চারা রয়েছে, অবশ্যই তোমরা ভালো করে
যেভাবে বললাম সেভাবে যদি লিখতে পারো ইনশাল্লাহ চমৎকার হবে, এবং ব্যাখ্যাগুলো তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে। এবার আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখব। এমসিকিউ কিন্তু এইচএসসি যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এইগুলো কাজে লাগবে। অ্যাডমিশন যারা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, বিএসসি নার্সিং, ডিপ্লোমা, মিডওয়াইফারি, তাদের জন্য অ্যাডমিশনে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই এমসিকিউগুলো। এর বাইরে সরকারি চাকরি নামক যে সোনার হরিণের পিছনে যারা ঘুরছে, 1 বছর 2 বছর 5 বছর সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, জব, এই চাকরিতে কিন্তু এই কবিতা এবং এই শামসুর রহমান থেকে অনেক প্রশ্ন আসবে, সেগুলো এখন ইনশাল্লাহ আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা শুরু করছি এমসিকিউ। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কবি কিন্তু বলেছেন বর্ণমালাগুলো আকাশের নক্ষত্রের মতো, নক্ষত্রের সাথে তুলনা করেছেন। নক্ষত্র যেভাবে নিজে জ্বলে পুড়ে অন্যকে আলোকিত করে, বর্ণমালাগুলো কিন্তু একটা আন্দোলনের মধ্য দিয়ে এই বর্ণমালা আমরা অর্জন করেছি, এবং এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে যে অন্যায়ের প্রতি মাথা নত করে নয়, মাথা জাগিয়ে চলো। ওকে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি ফুটিয়ে তুলেছেন? কবি এখানে বলতে চেয়েছেন যে এই কৃষ্ণচূড়া 1952 সালের মহান যে 21শে ফেব্রুয়ারি রয়েছে ভাষা দিবস, আমাদের সেই শহীদ দিবসের কেন্দ্র করে এই কৃষ্ণচূড়া প্রতি বছর আমাদের কাছে ফিরে আসে। এটা ভাষা আন্দোলনকে মূলত বোঝানো হয়েছে। এবার নিচের উদ্দীপকটা পড়ে 3-4 প্রশ্নের উত্তর দাও। 1971 সালের মাতৃভূমির মুক্তির জন্য 71-এর জীবন বিসর্জন দেন মতিউর রহমান, মোস্তফা কামাল, মহিউদ্দিন জাহাঙ্গীর সহ লক্ষ লক্ষ মানুষ। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। উদ্দীপকের ত্যাগী মানুষের প্রতিচ্ছবি ফেব্রুয়ারি 1969 কবিতায় কাদেরকে নির্দেশ করেছে? ফেব্রুয়ারি 1969 কবিতায় 2 জনের কথা বলা হয়েছে, সালাম এবং বরকত। 1 এবং 2 ক হচ্ছে সঠিক উত্তর। ওই ব্যক্তিদের আত্মত্যাগের মূল মন্ত্র কি ছিল? আদর্শ, বিদ্রোহ, দেশপ্রেম, স্বাধিকার। তাদের কি ছিল মূলত? তারা কি চেয়েছিলেন? দেশপ্রেম, স্বাধিকার। তারা মূলত নিজেদের অধিকার, মাতৃভূমির অধিকার, এটাই কিন্তু তারা চেয়েছিলেন। শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 1969 সালে। 1929 সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? ঢাকায় জন্মগ্রহণ করেছেন। শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় ছিল? তার বাবার বাড়ি, পিতার বাড়ি কোথায় ছিল? নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে ছিল। শামসুর রহমানের পিতার নাম ছিল মোখলেছুর রহমান, তার মায়ের নাম ছিল আমেনা খাতুন। আমেনা খাতুন। শামসুর রহমান কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন? অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা তৎকালীন সময় এটার নাম ছিল এসএসসি পরীক্ষা। এটা পোগোজ স্কুল, ঢাকার পোগোজ স্কুল থেকে। শামসুর রহমান ইন্টারমিডিয়েট পাশ করেন, এইচএসসি পাশ করেন কত সালে? 1947 সালে। তিনি সাংবাদিকতা পেশা হিসেবে গ্রহণ করেন কোন পত্রিকার মাধ্যমে? এটা দৈনিক মর্নিং নিউজ। দৈনিক মর্নিং নিউজ থেকে তিনি তার কর্মজীবন শুরু করেন। কত সালে শামসুর রহমানের প্রথম কবিতা আসে? 1949 সালে শামসুর রহমানের প্রথম কবিতা আসে। একটা সাপ্তাহিক পত্রিকায় আসে কবিতাটি, এইটার নাম ছিল সোনার বাংলা। সাপ্তাহিক সোনার বাংলা। সাপ্তাহিক পত্রিকা কি? সপ্তাহে একবার যেটা প্রকাশিত হয় সেটাকে বলে সাপ্তাহিক পত্রিকা, আর প্রতিদিন যেটা প্রকাশ পায় সেটা হলো দৈনিক পত্রিকা। শামসুর রহমান কোন আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছেন? ভাষা আন্দোলনের প্রতি দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধে দিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলনে। উপরের সবগুলোই সঠিক। শামসুর রহমানের কবিতায় কি লক্ষণীয় ছিল? নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন, তিনটেই ছিল। নগর জীবনে মানুষ যে যন্ত্রণা পোহায়, গাড়ির হর্ন, রাস্তায় ধুলাবালি, ডাস্টবিন, এইগুলো বলেছেন। আবার শহরে জীবনে এসে মানুষ একাকী হয়ে যায়, গ্রামে মা বাবা সন্তানরা থাকে, আর এখানে একা ছটফট করে বাঁচে। এতে করে কি হয়? পারিবারিক এবং সামাজিক বন্ধন অনেক দুর্বল হয়ে যায়। তিনি এই সব বিষয়গুলোই নিয়ে লিখেছেন। নিচের কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ? প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, উপরের সবগুলোই। শামসুর রহমান মূলত বেশি কবি হিসেবে পরিচিত। তার কবিতাগুলো একটা ছন্দের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে নেবে। আমাদের ইউটিউব চ্যানেল হলো ইনোভেশন শিক্ষা পরিবার, সেখান থেকে দেখে নেবে। শামসুর রহমান শিশু সাহিত্যে কোন ধরনের অবদান রাখেন?
শিশু সাহিত্যে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন, উল্লেখযোগ্য অবদান রাখেন। শামসুর রহমান কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? আদমজী পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি 21 পদক সবগুলো পেয়েছেন। শামসুর রহমান কত সালে মৃত্যুবরণ করেন? 2006 সালে। আধুনিকতার এই কবি, শহুরে জীবনের এই কবি আমাদেরকে ছেড়ে বিদায় হয়ে যান। শামসুর রহমান কত তারিখে মৃত্যুবরণ করেন? 17 আগস্ট, আগস্ট মাসের 17 তারিখ। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি কার লেখা? এটা শামসুর রহমানের লেখা। রৌদ্র করটিতে এটা কে লিখেছেন? শামসুর রহমান লিখেছেন। শামসুর রহমান কেমন মানুষ ছিলেন? তিনি গণতন্ত্রের পক্ষে, সত্য সুন্দর ন্যায়ের পক্ষে ছিলেন, স্বৈরাচারের পক্ষে ছিলেন না। ক এবং খ সঠিক। ফেব্রুয়ারি 1969 কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিজ বাসভূমে। তিনি নিজের বাসভূমিতে বসে এইটা লিখেছিলেন। ঢাকায় যে বাসায় থাকতেন সেখানে 1969 সালে আন্দোলনে অ্যাটেন্ড করে লিখেছিলেন। 1969 কবিতাটিতে মূলত কিসের কবিতা? দেশপ্রেম, গণজাগরণ, সংগ্রামী চেতনা, ক এবং খ দুইটাই। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন আন্দোলনের পটভূমিতে লেখা হয়েছে? 1969 সালের গণ অভ্যুত্থানে লেখা হয়েছে। কৃষ্ণচূড়া কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়? শহীদের রক্তের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এখানে 21 কৃষ্ণচূড়া বলতে সেই 1952 সালের 21 ফেব্রুয়ারিতে যে শহীদদের আত্মত্যাগ সেটা। ঘাতকের অশুভ আস্তানা বলতে কি বোঝানো হয়েছে? সন্ত্রাস এবং অশুভ শক্তির কথা বলেছেন, মূলত পাকিস্তানি বর্বর বাহিনীর কথা বলেছেন। আমি আর আমার মতোই বহু লোক, এখানে কবি কোন পরিস্থিতির কথা বলেছেন? ঘাতকের আস্তানায় অত্যাচারিত যে সাধারণ মানুষ সবাই নেমে এসেছে, কবি সেটাই বলেছেন। মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? মানবিক বাগান মনুষ্যত্ব, ন্যায় এবং মঙ্গলের জগৎ। সে ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে কৃষ্ণচূড়া ফুলের যে বিষয়, ভাষার অধিকার, সেটার কথা বলা হয়েছে। সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। এই পঙ্ক্তিটিতে বর্ণমালা কিসের প্রতীক বোঝানো হয়েছে? বর্ণমালা মানে রক্তের ফোঁটা, রক্তের ফোঁটার কথা বলা হয়েছে বর্ণমালা। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন শহীদের নাম উল্লেখ করা হয়েছে? সালাম এবং বরকতের কথা বলা হয়েছে। 1971 সালে অনেকেই শহীদ হন, তবে এই কবিতায় কবি দুইজনের নাম উল্লেখ করেছেন, সালাম এবং বরকত। এই রঙের বিপরীতে আছে অন্য রং। এই অন্য রং মানে কোনটার কথা বলেছেন? কবি বলেছেন সন্ত্রাস এবং অশুভ শক্তি, সেটার কথা বলেছেন। দুঃখিনী মাতার অশ্রু জলে কোন বীরের রক্ত মিশে আছে? এখানে কাদের? এখানে বীরদের রক্ত মিশে আছে। বুকতার বাংলাদেশের হৃদয়, এটা কার কাব্যগ্রন্থ? এটা কোথায়? নিজ বাসভূমে। অর্থাৎ এই কবিতারই কিন্তু এটা একটা লাইন, আর এইটা হচ্ছে মূলত যে বই থেকে নেওয়া, সেই বইয়ের নাম নিজ বাসভূমে। এই যে কবিতাটা সেটা কিন্তু নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। 1969 সালের গণ আন্দোলনের মূল ভিত্তি কি ছিল? মূল ভিত্তি ছিল 6 দফা এবং 11 দফা। অর্থাৎ এই যে 66 সালের যে 6 দফা এবং 11 দফা ছিল ছাত্রদের, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু 1969 গণ আন্দোলন চলে আসে। সকাল সন্ধ্যা বলতে সব সময়ের কথা বোঝানো হয়েছে, সব সময়কে বোঝানো হয়েছে। ভাষা শহীদদের ঝলকিত রক্তের বুদবুদ, এই উপমাটি কিসের প্রতীক এর জন্য ব্যবহার করা হয়েছে? এটা শহীদদের আত্মত্যাগের মহিমা বলা হয়েছে। আমার মতোই বহু লোক বলতে কবি কি বুঝিয়েছেন? অনেক সাধারণ মানুষের কথা বুঝিয়েছেন, যারা অত্যাচারের শিকার হয়ে মাঠে নেমে এসেছে আন্দোলনে। অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? অবিনাশা বর্ণমালা এটা কিসের প্রতীক? এটা বাংলা ভাষার যে অবিনশ্বরতা, যে রক্ত দিয়ে হলে আমরা বর্ণমালা ঠিক রাখবো, মর্যাদা রাখবো, সেটাই বোঝানো হয়েছে। এটা দিয়ে অবিনশ্বরতা, মৃত্যুহীন অক্ষর, বর্ণমালার পবিত্রতা বোঝানো হয়েছে। ফুল বাস্তবের বিশাল চত্বরে, ফুল বাস্তবের বিশাল চত্বরে, এখানে চত্বর বলতে কি বোঝানো হয়েছে?
এটা মূলত বিশাল চত্বর বলতে জনসভায় যে বিশাল মানুষ এসেছে সেখানেই বোঝানো হয়েছে। হৃদয়ের হরিৎ উপত্যকায়, হরিৎ শব্দটি কি নির্দেশ করে? সবুজ, জীবন ও সজীবতা, আশা, উপরের সবগুলোই নির্দেশ করে। শিহরিত ক্ষণে ক্ষণে আন্দোলনের, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়, কখনো আনন্দ আবার কখনো দুঃখ, এটা দিয়ে মূলত আনন্দ এবং বিষাদ এটা বোঝানো হয়েছে। অর্থাৎ একটা আন্দোলনে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক জায়গায় জয়ী হয়েছি, অনেক জায়গায় পরাজয় বরণ করেছি, সেইটাই বোঝানো হয়েছে যে আনন্দ এবং বিষাদ। প্রাত্যহিকতায় বলতে প্রত্যেক দিন, এটাকে বোঝানো হয়, এটা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে। ফেব্রুয়ারি 1969 কবিতায় আমরা সবাই জনসাধারণ, এখানে এটা কাদেরকে বোঝানো হয়েছে? এখানে সবাইকে বোঝানো হয়েছে, সংগ্রামী জনতা, সবাই, সবাইকে জনসাধারণ বলা হয়েছে। জাতীয় শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে কারা প্রতিরোধ গড়ে তুলেছিল? এটা সাধারণ মানুষ। সাধারণ মানুষের মধ্যে শিক্ষিত, অশিক্ষিত, নারী, পুরুষ, কৃষক, আমলা সবাই নেমে এসেছিল। কবির গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে যুক্ত করে তুলেছেন। কি তুলেছেন যুক্ত করে? দেশমাতৃকার প্রতি জনতার ভালোবাসা, আত্মদান, আত্মহুতির প্রেরণা, দুইটাই সঠিক। ছোট গ, ক এবং খ উভয়ই সঠিক। ফেব্রুয়ারি 1969 কবিতায় এটা গদ্য ছন্দে ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশ, এটা কিসের পরিচয়? এটা আধুনিক বাংলা সাহিত্যের পরিচয়। অর্থাৎ এই যে মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, এই ছন্দের বাইরেও গদ্য ছন্দে রচিত এই কবিতাটা, এটা আধুনিক যে সাহিত্য সেটার একটা সিস্টেম। স্বৈরাচারের বিরুদ্ধে কার আত্মহুতির মাহাত্ম্য প্রস্ফুটিত হয়েছিল? এটা কার? দেশের সংগ্রামী মানুষের, দেশের সকল সংগ্রামী মানুষের কথা এখানে বলা হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি বাংলা সাহিত্যের কি হিসাবে বিবেচিত হয়? এটা একটি অনন্য সংযোজন। এই কবিতাটি অনন্য কেন? এটা গতানুগতিক কবিতার মতো না, এটা গদ্য ছন্দে রচিত হয়েছে, এই জন্য এটি একটি অনন্য সংযোজন হিসেবে রয়েছে। তাহলে আমরা কিন্তু ফেব্রুয়ারি 1969 এই কবিতারই টপ টু বটম এক ক্লাসে সব আলোচনা করলাম। এর মধ্যে এইচএসসির যে বাচ্চারা রয়েছে তারা তাদের সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যা বুঝতে পারবে, পুরো কবিতাটির মূল বিষয়বস্তু, কবি পরিচিতি এবং এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো এডমিশন বা এইচএসসি অথবা চাকরি পরীক্ষা আসে সবগুলো এখান থেকে সমাধান করা সম্ভব হবে। তাহলে তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেল ইনোভেশন শিক্ষা পরিবারকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবে, আমাদের যে পেজ রয়েছে সেটাকে সবাই ফলো করে রাখবে, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে রাখবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।